আসসালামু আলাইকুম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নিয়ে আলোচনা করব। এই যে লেনদেন, প্রথমে জানতে হবে লেনদেন মানে কি। লেনদেন অর্থ হচ্ছে আদান প্রদান। আমরা এখানে লিখতাম বিস্তারিত, কিন্তু বিষয়টা হচ্ছে লেনদেন অর্থ হচ্ছে কি আদান প্রদান, অর্থাৎ একজন দিবে আরেকজন হচ্ছে নিবে। লেনদেন হিন্দি শব্দ লেনা ও দেনা হতে উদ্বুদ্ধ হয়েছে। লেনদেন শব্দটি কোন শব্দ থেকে আসছে? এই যে হিন্দি শব্দ লেনা ও দেনা হতে উদ্বুদ্ধ হয়েছে। লেনা অর্থ নেওয়া এবং দেনা অর্থ দেওয়া, অর্থাৎ কোনো কিছুর আদান প্রদান। লেনদেন শব্দটির অভিধানিক অর্থ হলো গ্রহণ, প্রদান বা আদান প্রদান, অর্থাৎ লেনদেন শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান। গিভ অ্যান্ড টেক, যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে তাকে লেনদেন বলে। এক কথা হচ্ছে আমরা এগুলো বিস্তারিত দেখলাম, কিন্তু সহজ ভাষায় যদি বলতে যাই, লেনদেন শব্দটির অর্থ হচ্ছে আদান প্রদান, গ্রহণ এবং হচ্ছে প্রদান, মানে হচ্ছে দেওয়া নেওয়া, একজন দিবে আরেকজন নিবে। আচ্ছা, এরপর লেনদেনকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল, ইনপুট বা মূল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। পরীক্ষায় এমসিকিউ হতে পারে, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি, হিসাব বিজ্ঞানের ইনপুট কি। হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন। এরপর প্রতিটি লেনদেনের ফলে পরিবর্তন হয় হিসাব সমীকরণের। যখন একটা প্রতিষ্ঠানে লেনদেন হবে তখন হিসাব সমীকরণের পরিবর্তন হবে। ওই জন্য প্রতিটি লেনদেনের ফলে পরিবর্তন হয় কার? হিসাব সমীকরণ। তাহলে আমরা শিখলাম লেনদেন কি। লেনদেন অর্থ হচ্ছে দেওয়া নেওয়া, অর্থাৎ হচ্ছে গ্রহণ প্রদান করা। এরপর লেনদেন হিসাব বিজ্ঞানের কাঁচামাল কি? হিসাব বিজ্ঞানের কাঁচামাল হচ্ছে লেনদেন। প্রতিটি লেনদেন কাকে প্রভাবিত করে? হিসাব সমীকরণকে। আচ্ছা, এরপর দেখব লেনদেনের বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন সাধন। যদি লেনদেন হতে হয় অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তারপর হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা মানে হচ্ছে কি, অবশ্যই আর্থিক কোনো লেনদেন থাকতে হবে। যদি লেনদেন বলতে চাই আমরা, কমপক্ষে দুইটি পক্ষ জড়িত। লেনদেন হওয়ার জন্য একদম সর্বনিম্ন মানে কমপক্ষে দুইটি পক্ষ থাকতে হবে, একজন গ্রহণ করবে একজন প্রদান করবে। অন্য বৈশিষ্ট্যের মধ্যে আসে কি, সামঞ্জস্যতা, স্বয়ংসম্পূর্ণতা, প্রামাণ্য ঘটনা ও ভবিষ্যৎ ইত্যাদি। অর্থাৎ লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। এরপর লেনদেনের উদাহরণ, আমরা হচ্ছে লেনদেনের উদাহরণ দিব। আকাশ বাতাসের সাথে পার্কে বেড়াতে গেল। আকাশ হচ্ছে বাতাসের সাথে পার্কে বেড়াতে গেছে, এটা কি লেনদেন? না, এটা হচ্ছে লেনদেন না। এটি একটি ঘটনা, কিন্তু বেড়াতে যাওয়া ঘটনাটি লেনদেন নয়। বেড়াতে গেছে এটা একটা ঘটনা, এটা কিন্তু লেনদেন না, কারণ এটি একটি সামাজিক কাজ। উক্ত ঘটনার সাথে কোনো অর্থ জড়িত নেই। অর্থাৎ একজন আরেকজনকে যখন পার্কে বেড়াতে গেল, এখানে তো কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। ওই জন্য হচ্ছে এটা কি নয়? লেনদেন নয়। এই যে আমরা লিখলাম এটি একটি ঘটনা, কিন্তু বেড়াতে যাওয়ার ঘটনাটি কি নয়? লেনদেন নয়, কারণ এটি একটি সামাজিক কাজ। উক্ত ঘটনার সাথে কোনো অর্থ জড়িত নেই। এরপর আকাশ বাতাসের নিকট 5,000 টাকা পণ্য নগদে বিক্রি করলো। আকাশ হচ্ছে বাতাসের নিকট নগদে 5,000 টাকার জিনিস বিক্রি করছে। আমরা যখন জিনিস বিক্রি করলাম তখন আমাদের কি আসছে? টাকা আসছে, নগদ টাকা আসছে, নগদের হিসাব। আর বিক্রি করছি বিক্রয় হিসাব। এখানে পক্ষ কয়টি? দুইটি। ওই জন্য এটা হচ্ছে লেনদেন, কারণ জিনিস বিক্রি করার কারণে আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এই যে এটি একটি ঘটনাও লেনদেন। ও যে জিনিস বিক্রি করছে এটা একটা ঘটনা এবং এটি লেনদেনও, কারণ পণ্য বিক্রয়ের ফলে আকাশ ও বাতাসের
আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। মানে আমরা যখন পণ্য বিক্রি করলাম তখন হচ্ছে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর্থিক অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে লেনদেন। লেনদেনের কিছু আমরা উদাহরণ লিখব। এই যে লেনদেনের উদাহরণ, ম্যানেজারকে বেতন প্রদান করা হলো 5,000 টাকা। আমার প্রতিষ্ঠানে একজন ম্যানেজার আছে, আমি ওই ম্যানেজারকে 5,000 টাকা বেতন দিলাম। তাহলে আমি বেতন দিলাম, তার মানে আমার কাছে নগদ টাকা আসছে না গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে টাকা আসছে না গেছে? অবশ্যই গেছে। এটা হচ্ছে লেনদেন। টাকা আসুক বা যাক, অর্থাৎ কথা হচ্ছে আর্থিক অবস্থা যদি পরিবর্তন হয় ওইটাকে আমরা লেনদেন বলবো। কারণ এগুলো দুটি পক্ষ, বেতন দিলাম একটি পক্ষ, ওই জন্য নগদ টাকা গেছে একটি পক্ষ। তারপর স্থায়ী সম্পত্তির উপর 1,000 টাকা অবচয় ধার্য করা হলো। স্থায়ী সম্পত্তির উপর অবচয়, কোন একটি স্থায়ী সম্পদ আমরা যখন ব্যবহার করি এগুলো হচ্ছে ক্ষয় হয়, মানে ব্যবহার করতে করতে এগুলোর অবচয় হয়, এটাও লেনদেন। বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগ করলাম ওইখান থেকে সুদ পেলাম, টাকা আসছে না? আসছে, এটা লেনদেন। কমিশন প্রদান, টাকা চলে গেছে, এটাও লেনদেন। এখানে দুটি পক্ষ বিদ্যমান। অর্থাৎ আর্থিক অবস্থা যদি পরিবর্তন হয়, হিসাব সমীকরণ যদি পরিবর্তন হয়, তাহলে আমরা ওইগুলোকে লেনদেন বলবো। এরপর লেনদেন নয় এমন ঘটনার উদাহরণ, যেগুলো হচ্ছে লেনদেন না, লেনদেন নয়। দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, আমার প্রতিষ্ঠানের একজন শ্রমিক মৃত্যুবরণ করছে। তাহলে আমার প্রতিষ্ঠানের শ্রমিক যদি মৃত্যুবরণ করে, আমার প্রতিষ্ঠানে টাকা আসে নাই, যায় নাই, কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তাহলে আমরা এটাকে কিন্তু কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না, এটি হচ্ছে লেনদেন না। এরপর মাসিক বেতনে, এরপর বলছে কি মাসিক বেতনে কর্মচারী নিয়োগ প্রদান, মানে এক মাসিক টাকা দিব ওইরকম বলে একজন কর্মচারীকে নিয়োগ দিছি আমরা। তাহলে আমরা যদি কোনো কর্মচারীকে নিয়োগ দিই তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারবো না? পারবো না, কারণ নিয়োগ দিছি, এখনো কোনো টাকার আদান প্রদান হয় নাই। কর্মচারীকে চাকরিচ্যুত করা হলো, একজন কর্মচারী কাজ করতো, ওকে চাকরি থেকে বের করে দিয়েছি, বরখাস্ত করে দিয়েছি, তাহলে আমার প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয়েছে না, আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি, জন্য এটা লেনদেন বলা যাবে না। নিজস্ব তহবিল থেকে ব্যক্তিগত খরচ প্রদান, এটাকে অনেকজন লেনদেন বলবে, বলবে স্যার খরচ প্রদান, আমার টাকা গেছে গা, আমার আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে না। আসলে দেখেন বলছে নিজস্ব তহবিল থেকে ব্যক্তিগত খরচ প্রদান, আমার নিজের তহবিল থেকে নিজের ব্যক্তিগত খরচ করছি, এখানে কি ব্যবসায় টাকা আসছে? না। ব্যবসায় টাকা গেছে? না। ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, আমার নিজের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। নিজের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন হলে ওইটাকে কি বলা যাবে না? লেনদেন বলা যাবে না। পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান বা হচ্ছে অর্ডার প্রদান, পণ্য ক্রয়ের ফরমাইশ, একজন থেকে পণ্য কিনবো, ফরমাইশ করছি, নিব, এরকম কথা বলছিলাম। পণ্য বিক্রয়ের ফরমাইশ, বিক্রি করব, কথাবার্তা হয়েছে, কিন্তু এখনো কি কোনো টাকা আসছে? কোনো টাকা গেছে? না। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। মালিকের ব্যক্তিগত লেনদেন, লেনদেন দিকা আছে, তাও কিন্তু এটা লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ ব্যক্তিগত লেনদেন, নিজের জন্য নিজের খরচ করছি বা কোনো কাজ করছি, এটাকে তো লেনদেন বলতে পারবো না। অবচয় হার 10% ধরতে হবে, এখনো ধরে নাই, ধরতে হবে, তাহলে এটা লেনদেন না। অবচয় 10% ধরা হলো, এটা লেনদেন। কারণ ধরা হলো মানে আমার আসবাবপত্র বা স্থায়ী সম্পদের ক্ষয় হচ্ছে, বা কতটুকু পরিমাণ ক্ষয় সেটা আমরা বুঝছি। এক কথা হচ্ছে অবচয় ধরতে হবে, অবচয় 10% ধরতে হবে, এখনো হয় নাই, হবে, এটা লেনদেন না। অবচয় 10% হলো, এটা লেনদেন। আচ্ছা, খুব সহজ বিষয়, আপনারা বুঝছেন আশা করি। এরপর আমরা লেনদেনের শ্রেণী বিভাগ সম্পর্কে জানব। আমরা এটা হচ্ছে একটা বইয়ের রেফারেন্সে দিলাম, এই জিনিসটা সমীকরণ 4টা একটা বই থেকে সংগ্রহ করে দিলাম আমরা। আচ্ছা, লেনদেনের শ্রেণী বিভাগ। লেনদেন, লেনদেনকে আমরা কয় ভাগে ভাগ করছি দেখেন? 5 ভাগে ভাগ করছি। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে দেখেন। লেনদেনকে আমরা 5 ভাগে ভাগ করছি। দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন হচ্ছে 2 প্রকার।
কার ভিত্তিতে? দৃশ্যমানতার ভিত্তিতে, মানে দৃশ্যমান ভিত্তিতে। একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আর একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। প্রশ্ন হতে পারে স্যার দৃশ্যমান লেনদেন মানে কি? দৃশ্যমান লেনদেন মানে যেই লেনদেনগুলো আমরা চোখে দেখি, যেমন একটা দালান কোঠা ক্রয়, আমি একটা বড় দিকে বিল্ডিং নিলাম, এটা আমরা দেখতেছি না যে বিল্ডিং কিনছি। তারপর হচ্ছে আসবাবপত্র ক্রয়, আমরা অনেক একটা আসবাবপত্র নিয়েছি একটা, এটা আমরা দেখতেছি না। তারপর নগদ প্রাপ্তি, নগদে টাকা পাইছি, এই যে আমরা দেখতেছি। বা আসবাবপত্র বিক্রয় বা নগদ প্রদান, এগুলো হচ্ছে দৃশ্যমানতার লেনদেন, মানে চোখে যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন মানে কি? যেগুলো দেখা যায় না, অনুমান করে হিসাব করা হয়, যেগুলো দেখা যায় এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। যেমন অবচয়। প্রশ্ন হতে পারে স্যার অবচয় মানে কি? আমরা যে বিভিন্ন রকম স্থায়ী সম্পদ ব্যবহার করি, এই সম্পদ ব্যবহার করতে করতে মূল্য হ্রাস পায় না, এই যে মূল্য হ্রাস পাই যেটা, এটাই হচ্ছে অবচয়। মানে একটা জিনিস ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায়, ওইটা হচ্ছে অবচয়। এখন প্রশ্ন হতে পারে স্যার অবলোপন কি? অবলোপন মানে হচ্ছে সুনাম। স্থায়ী সম্পদের হয় অবচয় আর সুনামের হয় অবলোপন। যেমন আসবাবপত্র, এটা একটি স্থায়ী সম্পদ, এটার হবে হচ্ছে অবচয়। আর সুনাম, এটার হবে হচ্ছে অবলোপন। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম আছে, এই যে XYZ কোম্পানি, এই যে XYZ কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, এক্সাম্পল মনে করেন যে কোনো একটা কোম্পানি, এটা একটা সুনাম আছে। তো মানুষ বলতেছে, কেউ একজন বলতেছে না না এই কোম্পানিটা ভালো না, তাহলে এই যে ভালো না বলছে, এটা কি দেখা যায় না? এই যে সুনামের হয় অবলোপন। বা আমার সম্পর্কে জিজ্ঞেস করছে আপনার থেকে কেউ, জেনারেল স্যার কেমন পড়ায়, জেনারেল স্যার কিরকম, আপনি বলছেন না ভালো না, উনি ভালো পড়ায় না, এরকম এরকম, এই যে সুনামের অবলোপন হচ্ছে এটা। একজন মানুষ বা যে কোনো জিনিসের সুনামের কি হয়? অবলোপন হয়। স্থায়ী সম্পদ এগুলো হচ্ছে অবচয় আর সুনামের হচ্ছে অবলোপন। আচ্ছা, তাহলে আমরা জানলাম দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন কয় প্রকার? দুই প্রকার, দৃশ্যমান, অদৃশ্যমান। দৃশ্যমান কি? যেগুলো চোখে দেখা যায়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, নগদ প্রাপ্তি, এগুলো দৃশ্যমান। আর অদৃশ্যমান কি? অবচয়, অবলোপন, অনাদেই দেনা, এগুলো হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এরপর হচ্ছে অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করছে। কার ভিত্তিতে? অর্থ আদান প্রদানের ভিত্তিতে। নগদ লেনদেন, দাঁড়ে বা বাকিতে লেনদেন, অনগদ লেনদেন। তাহলে আমরা বুঝি ভালো করে, অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে কয় ভাগে ভাগ করছে? তিন ভাগে। নগদ লেনদেন, ধারে বা বাকিতে লেনদেন, আর এটা হচ্ছে কি? অনগদ লেনদেন। নগদ লেনদেন হচ্ছে কি? নগদে পণ্য বিক্রয়, নগদে সম্পদ বিক্রয়, নগদে বেতন প্রদান। অর্থাৎ যেই সকল লেনদেন নগদে হয়েছে এগুলো হচ্ছে নগদ লেনদেন। অর্থাৎ যেই সকল আমাদের লেনদেন কি হয়েছে? আচ্ছা, অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে তিন ভাগে ভাগ করছে। নগদ লেনদেন, ধারে আর হচ্ছে অনগদ। নগদ লেনদেন মানে কি? নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়, নগদে বেতন প্রদান, নগদে মজুরি প্রদান, এগুলো হচ্ছে নগদ লেনদেন। আর ধারে বা বাকিতে লেনদেন মানে কি? রহিমের নিকট পণ্য ক্রয়, কোনো মানুষের নাম লেখা থাকলে এটা হচ্ছে বাকিতে। করিমের নিকট পণ্য বিক্রয়, এটা হচ্ছে ধারে লেনদেন, এই যে বাকিতে বা ধার লেনদেন। এরপর এরপর হচ্ছে অনগদ লেনদেন। অনগদ লেনদেন মানে হচ্ছে নগদ বাট্টা, কুরিন, সঞ্চিত তহবিলের স্থানান্তর। এই যে নগদ বাট্টা দিকা আছে নগদ, কিন্তু সেটা হচ্ছে অনগদ। কেন? সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, বিষয়গুলো আপনারা জানবেন। আমরা এই ক্লাসের শেষের দিকে আপনারা জানতে পারবেন, অথবা পরবর্তী ক্লাসে দেখতে পারবেন এই বিষয়গুলো। আমরা জামাতে যখন করাবো তখন হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন আপনারা। আচ্ছা, এরপর উপযোগিতার ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন মূলধন জাতীয় লেনদেন মানে কি? মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যেই লেনদেনগুলা বছরে একবার হয়, অর্থাৎ দীর্ঘদিন ব্যবহার করা হয়, ওইগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলে। যেমন একটা আসবাবপত্র ক্রয়, আমরা কি প্রতিনিয়ত আসবাবপত্র কিনি? না, আমরা আসবাবপত্র কিনি হচ্ছে একবার। আলমারি ক্রয়, আমরা কি প্রত্যেকদিন আলমারি কিনি? না। তাহলে আলমারি ক্রয় এটা হচ্ছে কি লেনদেন? এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এরপর মুনাফা জাতীয় লেনদেন মানে কি? ছোটো ছোটো খরচগুলা, যেমন পণ্য বিক্রয়, পণ্য ক্রয়, পুনঃ সম্পত্তির মেরামত, এগুলো হচ্ছে কি লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। দেখেন, মেরামত হচ্ছে মুনাফা জাতীয়, সংস্থাপন হচ্ছে মূলধন জাতীয়।
আচ্ছা যাই হোক, আমরা সেটা যখন মূলধন ও মুনাফা জাতীয় অধ্যায় করব, চতুর্থ অধ্যায়, তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো এটা। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি, লেনদেনকে দৃশ্যমানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করছে, দৃশ্যমান, অদৃশ্যমান। আর অর্থ আদান প্রদানের ভিত্তিতে তিন ভাগে ভাগ করছে, নগদ, ধারে, অনগদ। আর উপযোগিতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করছে, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। এরপর প্রতিষ্ঠান ভিত্তিতে লেনদেনকে দুই ভাগে ভাগ করছে, অভ্যন্তরীণ লেনদেন, বহিস্থ লেনদেন। এই যে বহিস্থ লেনদেন বা আন্তঃলেনদেন। বহিস্থ লেনদেনের মধ্যে কি আছে, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, ভারী ভাড়া। আর আন্তঃলেনদেনের মধ্যে আছে অবচয়, খুচরা কিসেরকে টাকা প্রদান, সঞ্চিত স্থানান্তর। এরপর আমরা জানবো উদ্দেশ্য ভিত্তিক। উদ্দেশ্য ভিত্তিক হচ্ছে লেনদেন তিন প্রকার, ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন, ব্যক্তিগত লেনদেন। ব্যবসায়িক লেনদেন মানে কি, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়। আর অব্যবসায়িক লেনদেন স্কুল, কলেজ, সেবা প্রতিষ্ঠান। আর ব্যক্তিগত লেনদেন হচ্ছে মালিকের মূলধন ও উত্তোলন। আমরা এরপরে জানবো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানবো। আমাদের কিছু এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিছে, আমরা এগুলো জানবো এখন। আচ্ছা, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখেন। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে কি আছে, এই যে মূলধন হিসাব একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। পরীক্ষা এমসিকিউ হতে পারে, মূলধন হিসাব কি, একটি ব্যক্তিবাচক হিসাব। দেনাদার, প্রশ্ন হচ্ছে স্যার দেনাদার মানে কি? দেনাদার মানে এই যে এটা মনে করো আমার একজন বন্ধু, হ্যাঁ, তো আমার ছবি আগে কিন্তু খুব বেশি সুন্দর। দেখেন, আমার এটা বন্ধু, আমি আমার বন্ধুকে 10 টাকা ধার দিয়েছিলাম স্কুলে। আমি যখন স্কুলে ছিলাম তখন আমার বন্ধুকে 10 টাকা ধার দিয়েছিলাম। তাহলে আমার বন্ধুকে যে 10 টাকা ধার দিয়েছিলাম, ও কিন্তু এখনো আমাকে টাকাগুলো দেয় নাই। এখনো পর্যন্ত আমি ওর থেকে কি ওই 10 টাকা পাচ্ছি। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, ওইটাকে হচ্ছে দেনাদার বলি। ভালো করে বুঝে নেন, আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, ওইটাকে কি বলে, দেনাদার বলি। দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। এই যে দেনাদার যে কথা, প্রাপ্য হিসাব একই কথা, পাওনা একই কথা, বিক্রয় খতিয়ানের জের একই কথা, পুস্তক ঋণ একই কথা, বুক ডেটস একই কথা। এগুলো সবগুলো হচ্ছে চলতি সম্পদ। তাহলে কি কি জানলাম, দেনাদার, প্রাপ্য হিসাব, পাওনা, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, বুক ডেটস, এগুলো সবগুলো হচ্ছে কি সম্পদ, চলতি সম্পদ। তাহলে আমরা দেনাদার মানে কি জানলাম, দেনাদার মানে আমি কারো কাছ থেকে কোনো কিছু পাই। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, সেটাকে কি বলে, দেনাদার বলে। এরপর পাওনাদার। পাওনাদার মানে কি, আমার কাছ থেকে কেউ কিছু পায়, আমার কাছ থেকে যদি কেউ কিছু পায়, সেটা কি বলে, পাওনাদার বলে। আমি বলতে পারি আমাদের হচ্ছে স্কুল, মানে আমাদের বিদ্যালয়, আমরা আমাদের স্কুলে টাকা দিলাম প্রথম সাময়িক পরীক্ষায়, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আসছে, আবার স্কুল বলে আপনার বকি আছে, টাকা পাই, এরকম এরকম। মানে বিষয় হচ্ছে পাওনাদার মানে আমার থেকে পাই, দেখি সবসময় স্কুলে আমার থেকে টাকা পাই, হ্যাঁ, তো ওই জন্য বলি পাওনাদার মানে কি, স্কুল মনে করতে পারেন। পাওনাদার মানে আমার থেকে পাই, তাহলে আমার থেকে যদি কেউ কিছু পাই, ওটাকে কি বলে, পাওনাদার বলে। আর আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, ওইটাকে কি বলে, দেনাদার বলে। এই যে আমার দেনাদার, মনে করেন বলছিলাম একটু আগে, কাউকে ধার দিছিলাম 10 টাকা। মনে করেন আমার কোনো এক বান্ধবী, ওকে আমি টাকা ধার দিছি। বান্ধবীর নাম হচ্ছে কি, রুকিয়া। রুকিয়া নামে কোন একটা বান্ধবী আছে আমার, ওই বান্ধবীকে আমি হচ্ছে 10 টাকা ধার দিছি। এখনো পর্যন্ত আমি কিন্তু আমার ওই বান্ধবী থেকে টাকা পাচ্ছি। কয় টাকা পাচ্ছি, 10 টাকা। এটা আমার জন্য হচ্ছে দেনাদার। তাহলে আমি দেনাদার ভুলে যাই, আমার কিন্তু মনে থাকে এই যে আমার বান্ধবীর নাম দিয়ে, মানে হচ্ছে রুকিয়া। আচ্ছা, এরপর পাওনাদার যে কথা, প্রদেয় হিসাব একই কথা, দেনা একই কথা, ক্রয় খতিয়ানের জের একই কথা, এগুলো সবগুলো হচ্ছে চলতি দেয়। তাহলে দেনাদার কি, চলতি সম্পদ। পাওনাদার কি, চলতি দায়। দেনাদার মানে কি, আমি কারো কাছ থেকে যদি কিছু পাই, ওইটাকে দেনাদার বলে। যেমন আমি আমার এক বান্ধবী রুকিয়া থেকে 10 টাকা পাচ্ছি, আসলে সত্য, এখনো পর্যন্ত আমি ওর থেকে 10 টাকা পাচ্ছি, আমাকে এই টাকা এখনো পর্যন্ত দেয় নাই। তাহলে আমাকে যে এই টাকা দেয় নাই, আমি যে ওর থেকে টাকা পাচ্ছি, এটা আমার জন্য হচ্ছে দেনাদার। আর পাওনাদার মানে কি,
আমার থেকে পাই, আমার থেকে যে কেউ কিছু পায় এটাকে পাওনাদার বলে। এটা হচ্ছে চলতি দায়। দেনাদার হচ্ছে চলতি সম্পদ, আর পাওনাদার হচ্ছে চলতি দায়। এরপর অপ্রদত্ত বা বকেয়া খরচ, এটা আমার জন্য হচ্ছে দায়। স্যার বকেয়া খরচ মানে কি? মনে করেন আপনি হচ্ছে স্কুলে যাচ্ছেন, হ্যাঁ, তো যাওয়ার সময় গাড়ি ভাড়া হচ্ছে 10 টাকা, আপনার কাছে টাকা ছিল 500 টাকার একটা নোট, তো আপনি ওই জন্য টাকাটা দেন নাই। ড্রাইভারকে বলছেন আঙ্কেল আমি আপনাকে কালকে দিব এটা, তাহলে আপনি এখনো টাকাটা দেন নাই। এটা যে গাড়ি ভাড়া এটা আপনার জন্য খরচ না, এই খরচটা আপনি এখনো পরিশোধ করেন নাই, এটা আপনার জন্য হচ্ছে দায়, কারণ আপনি ওনার কাছে দায়বদ্ধ, টাকাটা আপনাকে দিতেই হবে। বিষয়টা হচ্ছে বকেয়া খরচ। কোনো খরচ যদি বকেয়া থাকে, কোনো খরচ যদি কি থাকে, বকেয়া থাকে, সেটা আমার জন্য হচ্ছে কি দায়। কি দায়? চলতি দায়। অগ্রিম খরচ। অগ্রিম খরচ আমি আগামী 5 বছরের টাকা অ্যাডভান্স কাউকে দিয়ে ফেলছি। এক্সাম্পল মনে করেন আমাদের অনলাইন যে বেস আছে আর কি, অনলাইন বেসে আমরা যখন ভর্তি নিই তখন আমরা হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে নিই। এক্সাম্পল মনে করেন আমরা হচ্ছে 1000 টাকা অ্যাডভান্স নিয়ে নিলাম, কোর্স ফি 1000 টাকা অ্যাডভান্স নিয়ে নিলাম। তাহলে আপনি যে আমাকে অ্যাডভান্স করে দিয়েছেন, আমি আপনার কাছে কিন্তু দায়বদ্ধ, আপনার জন্য সম্পদ, আমার জন্য হচ্ছে দায়। তো অগ্রিম খরচ কথা হচ্ছে কি, আপনি যদি অগ্রিম খরচ করে ফেলেন এটা আপনার জন্য হচ্ছে সম্পদ। কে? আপনি অগ্রিম খরচ করে ফেলছেন, টাকা দিয়ে ফেলছেন, 1 বছরের টাকা পরিপূর্ণ, এটা আপনার জন্য হচ্ছে সম্পদ, কিন্তু আমার জন্য কি দায়। আচ্ছা, এরপর অনাদায়ী আয়। আয় এখনো অনাদায়ী। আয় যদি অনাদায়ী থাকে বা হচ্ছে বকেয়া থাকে, সেটা হচ্ছে সম্পদ। প্রশ্ন হতে পারে স্যার অনাদায়ী আয়টা কিরকম? মনে করেন আপনি একটা ক্লাস 3 বাচ্চা পড়ান, ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, তো আপনি পড়াচ্ছেন, এখন হচ্ছে আপনি ওনার থেকে মাসে হচ্ছে 3000 টাকা করে নেন। 3000 টাকা যে আপনি নেন ওনাকে পড়িয়ে, এখন আপনাকে 2 মাসের টাকা দেয় নাই, বা 3 মাসের টাকা দেয় নাই, বা 4 মাসের টাকা দেয় নাই। এই যে অনাদায়ী আয়, আপনি যে পড়ান ওইখান থেকে যে টাকা পান এটা আপনার জন্য আয় না? অবশ্যই আয়, কিন্তু আয়গুলো অনাদায়ী রয়ে গেছে বা বকেয়া রয়ে গেছে, মানে এখনো পান নাই, পাবেন আর কি এরকম, তাহলে এটা আপনার জন্য সম্পদ। তাহলে বিষয়টা হচ্ছে কি, আয় যদি বকেয়া থাকে বা আয় যদি অনাদায়ী থাকে, সেগুলো আমার জন্য কি সম্পদ। প্রশ্ন হচ্ছে কি সম্পদ? চলতি সম্পদ। খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলো, এগুলো কিন্তু আমাদের ম্যাথে খুব কাজে আসবে, আমাদের ম্যাথে খুব বেশি গুরুত্বপূর্ণ এগুলা ম্যাথের জন্য। এরপর অগ্রিম অনুপার্জিত বা অনার্জিত আয়। এক কথা হচ্ছে অনুপার্জিত আয়। স্যার প্রশ্ন হতে পারে অনুপার্জিত আয় মানে কি? অনুপার্জিত আয় মানে হচ্ছে কাজ করার আগে টাকা নিয়ে নেওয়া। আপনি কোনো একটা কাজ করেন নাই কিন্তু টাকা নিয়ে ফেলছেন, এটাকে অনুপার্জিত আয় বলে। এটা আপনার জন্য হচ্ছে চলতি দায়। এটা আপনার জন্য কি চলতি দায়। এক্সাম্পল দেখেন, আমার একটা হচ্ছে আইসিটি খাতা আছে প্র্যাকটিক্যাল, আমার কিছু চিত্র আঁকতে হবে, তো আমি মানুষ খুঁজতেছি এগুলো আঁকার জন্য, আমি আঁকতে জানি না, তখন আমি কি করছি, আপনাকে দিচ্ছি আঁকার জন্য, আপনি এখনো আঁকেন নাই কিন্তু টাকা নিয়ে ফেলছেন 500 টাকা, এটা হচ্ছে অনুপার্জিত আয়, মানে আপনার জন্য হচ্ছে দায়। আজান দিচ্ছে, আমরা একটু করে আমাদের ভিডিওটা বিরত। প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণকে। এরপর সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই যে সম্পদকে ইংলিশে অ্যাসেটস, দায় লাইবিলিটিস, মালিকানা সত্ত্ব আর্ট সিকিউরিটি। মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টা: মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে লেনদেনের দলিলপত্র। লেনদেনের দলিলপত্র, লেনদেনের দলিলপত্র হচ্ছে 2 ধরনের: প্রাথমিক দলিল, চূড়ান্ত দলিল। প্রাথমিক দলিল হচ্ছে ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, ব্যাট চালান। চূড়ান্ত দলিল হচ্ছে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার। এরপর যাবতীয় সম্পদসমূহ, অর্থাৎ যেগুলো ডেবিট পাশে বসে আর কি, মিলে ডেবিট পাশে যেগুলো বসবে, আমরা আগে দেখি যাবতীয় সম্পদসমূহ। ভূমি, আমরা তো সবাই ভূমি চিনি, এটা একটা সম্পদ। দালান কোটা সম্পদ, ইজারা সম্পদ। দালান কোটা আমরা চিনি সবাই, কিন্তু ইজারা সম্পদ অনেকজন বিষয়টা কি জানে না। ইজারা সম্পদ মানে হচ্ছে
মনে করেন আপনি কারো কাছ থেকে কোনো একটা জমি 10 বছরের জন্য নিলেন। এই 10 বছরের জন্য চুক্তির মাধ্যমে আপনি যে একটা সম্পদ নিলেন, এটাই হচ্ছে ইজারা সম্পদ, অর্থাৎ লিজ নেওয়া। কারো কাছ থেকে 10 বছর 5 বছর এইভাবে চুক্তির মাধ্যমে কোনো একটা সম্পদ নেওয়া, এটাকে ইজারা সম্পদ বলে। এরপর হচ্ছে আসবাবপত্র, আমরা তো আসবাবপত্র সবাই চিনি। যন্ত্রপাতি, বিনিয়োগ, বিনিয়োগ মানে কোনো এক জায়গায় ইনভেস্ট করা, মানে কোনো এক জায়গায় বিনিয়োগ করা, কোনো প্রকল্পে, কোনো একটা প্রতিষ্ঠানে। দানাদার, দানাদার মানে তো আমরা একটু আগে বলছিলাম, সবাই জানি দানাদার মানে কি। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই, ওইটাকে দানাদার বলে। প্রাপ্য নোট, নগদ, সুনাম, এগুলো সবগুলো সম্পদ। এখানের মধ্যে স্থায়ী সম্পদও আছে, চলতি সম্পদও আছে। এরপর যাবতীয় খরচ বা ব্যয়সমূহ। খরচ তো আমরা চিনি, জিনিস কিনলে হচ্ছে খরচ হয়। ক্রয়, এটা হচ্ছে একটা খরচ। প্রারম্ভিক মজুদ, মজুদ পণ্যের বিষয়টা দেখো, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, একটা হচ্ছে সমাপনী মজুদ। দেখেন, প্রারম্ভিক মজুদ এটা হচ্ছে ব্যয়, আর সমাপনী মজুদ এটা হচ্ছে সম্পদ। প্রশ্ন হচ্ছে কি সম্পদ? এটা হচ্ছে চলতি সম্পদ। তাহলে মজুদ পণ্যের বিষয় দেখলে, এই যে মজুদ পণ্য, তাহলে মজুদ পণ্য মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য এটা হচ্ছে ব্যয়, আর সমাপনী মজুদ পণ্য এটা হচ্ছে কি সম্পদ। তার মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ এটা হচ্ছে কি খরচ বা ব্যয়। মজুরি, কাউকে মজুরি দিলাম, বেতন, বিজ্ঞাপন, ভাড়া, কমিশন, মেরামত, এই যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে খরচ। বিজ্ঞাপন একটা বিষয় আছে, বিজ্ঞাপন মনে করেন, এই যে বিজ্ঞাপন বলছে, বিজ্ঞাপন 5 বছর বলছে, 50,000 টাকা। আমাদের অঙ্ক হচ্ছে 1 বছরের। এই যে এই বিজ্ঞাপন দিছে 50,000 টাকা, এটা হচ্ছে 5 বছরের। এখান থেকে যে 1 বছরে 10,000 টাকা, মানে 1 বছর হচ্ছে কি যে এখানে লিখি বিজ্ঞাপন 50,000, 5 দ্বারা ভাগ করব, 1 দ্বারা গুণ করব। আমরা যখন 5 দ্বারা ভাগ করছি তখন হচ্ছে 1 বছরে বের হয়েছে, অর্থাৎ 50,000 টাকা যখন 5 দ্বারা ভাগ করবো তখন 1 বছরে বের হয়েছে। এই 1 বছরের বিজ্ঞাপনের যে টাকা, এটা হচ্ছে ব্যয়, আর 4 বছরের যে টাকা সেটা হচ্ছে বিলম্বিত। সেটাকে আমরা যখন ম্যাথ করবো তখন আমরা বিষয়গুলো বুঝবো। মানে আমরা বিষয়টা এটা জানলাম, বিজ্ঞাপন দিচ্ছে 5 বছর বা 10 বছর, 10 বছরের মধ্যে 1 বছরেরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা হচ্ছে ব্যয়, আর বাকি যে 9 বছর এগুলো হচ্ছে বিলম্বিত। আচ্ছা, এরপর ভাড়া, কমিশন, এগুলো আমরা দিচ্ছি, এটা আমাদের জন্য ব্যয়। অগ্রিম খরচ, অগ্রিম খরচ কি? অগ্রিম খরচ মানে কাউকে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া আর কি। আমি অগ্রিম বেতন দিলাম, আমার টিচারের বেতনটা অগ্রিম দিয়ে দিলাম, এটা আমার জন্য হচ্ছে সম্পদ, কিন্তু টিচারের জন্য হচ্ছে দায়। এটা হচ্ছে অগ্রিম খরচ, মানে কাউকে অ্যাডভান্স দিয়ে দেওয়া টাকা, এটা সম্পদ। যেমন অগ্রিম প্রদত্ত বেতন, ভাড়া, মজুরি, অগ্রিমত্ব এক ধরনের সম্পদ, কারণ এর দ্বারা ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। আমরা একটু আগে আলোচনা করছিলাম এগুলো। প্রাপ্য আয়সমূহ, প্রাপ্যটা কিরকম? বিনিয়োগের প্রাপ্য সুদ। যেমন আপনি মনে করেন আপনি হচ্ছে 1 লক্ষ টাকা কোথাও ইনভেস্ট করছেন, ডাস্টারটা কোথায় রাখলাম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এটা যখন খুঁজে পাচ্ছি না, আমরা হচ্ছে হাতে মুছে ফেলি। আচ্ছা, আমরা কি বলছিলাম? বিনিয়োগের সুদ। আমরা কোনো এক জায়গায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করলাম, তা আমরা যখন বিনিয়োগ করব, ওই বিনিয়োগের উপর আমরা কি সুদ পাবো না দিব? অবশ্যই পাবো। এই যে বিনিয়োগের উপর যে আমরা সুদ পাবো, কিন্তু এখনো পাই নাই, সেটা এটা হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ। মানে বিনিয়োগ করলাম, ওটার উপর সুদ পাবো, কিন্তু সুদটা এখনো পাই নাই, তাহলে আমি পাচ্ছি মানে পাবো আর কি ওর থেকে, এটা আমার জন্য সম্পদ। মানে প্রাপ্য আয়সমূহ, মানে এগুলো আমার জন্য সম্পদ। যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য ভাড়া, কারণ ভবিষ্যতে এই টাকা পাওয়া যাবে বলে আমরা সম্পদ ধরা হয়, মানে পাবো অনুমান করে, মানে আমরা পাবো, এটার জন্য এটা আমাদের জন্য সম্পদ। বিক্রয় ফেরত, উত্তোলন, প্রদত্ত এগুলো আমার জন্য ডেবিট প্রকাশ করে। এরপর হচ্ছে
খতিয়ানের ক্রেডিট উদ্ধগুলো আমরা দেখব, অর্থাৎ ক্রেডিট পাশে কোনটা কোনটা বসে আমরা এখন হচ্ছে ওইটা দেখব। পেলাম ডাস্টার, রাখলাম এক জায়গায়, খুঁজতেছি অন্য জায়গায়। আচ্ছা, যাবতীয় দায়, দায়ের মধ্যে প্রথমে হচ্ছে পাওনাদার। স্যার পাওনাদার মানে কি? আমার কাছ থেকে যদি কেউ কিছু পায় ওইটাকে পাওনাদার বলে, এটা আমার জন্য হচ্ছে দায়। প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, দায় প্রদেয় এগুলো একই ধরনের, ব্যাংক জমাতিরিক্ত। প্রশ্ন হতে পারে স্যার ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে আমার ব্যাংকে টাকা জমা আছে 10,000 টাকা, আমি ব্যাংক থেকে টাকা তুললাম 12,000 টাকা, এই যে 2,000 টাকা বেশি তুললাম, এই 2,000 টাকা বেশি, এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। কারো কারো প্রশ্ন হচ্ছে স্যার কেমন করে? ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অতিরিক্ত টাকা তোলা যায়, এই যে এটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। মানে এক কথা হচ্ছে ব্যাংক জমা, এটা আমার জন্য সম্পদ। বুঝেন ভালো করে কি বলি আমি, একটু বুঝতে হবে আপনাদেরকে এই বিষয়টা। আমাদের ক্লাসগুলো অনেক সময় ধরে হচ্ছে, মানে লং একটা ক্লাস হচ্ছে, কিন্তু তাও আমরা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি যে ব্যাংক জমা এটা হচ্ছে সম্পদ, এটা কি সম্পদ। আর ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে দায়। ব্যাংক জমা মানে আমার টাকা ব্যাংকে আছে, এখন আমার টাকা না, তো ব্যাংকে আছে, আমি ব্যাংক থেকে টাকাটা পাচ্ছি, এটা আমার জন্য সম্পদ। আর ব্যাংক জমাতিরিক্ত মানে যেই টাকা আছে তার থেকে বেশি টাকা তুলে নেওয়া। তা আমি যখন 10,000 টাকার জায়গায় 12,000 টাকা তুললাম, তাহলে 2,000 টাকা আমার থেকে ব্যাংক পাচ্ছে না, তাই এটা আমার জন্য হচ্ছে কি দায়। এই যে বুঝতাম। আর এখানে বলছে ব্যাংক জমাতিরিক্ত ঋণ, সেম এই যে একই জিনিস আর কি, টাকা নেওয়া। যাবতীয় আয় বা লাভসমূহ, বিক্রি করলে আয় হয়, এটা বোল্ড করা হয় নাই যে। আচ্ছা, আয় বিক্রি করলে আয় হয়, প্রাপ্ত সুদ আয়, প্রাপ্ত ভাড়া আয়, উপভাড়া আয়। এখন বিক্রি চিনলাম, প্রাপ্ত সুদ প্রাপ্ত ভাড়াটা চিনলাম, কিন্তু অনেকজন উপভাড়া বিষয়টা জানে না। এখন প্রশ্ন স্যার উপভাড়া মানে কি? উপভাড়া মানে হচ্ছে ভাড়ার উপর ভাড়া পাওয়া। আমি আপনার বোঝার সুবিধার্থে বলি, এক্সাম্পল মনে করেন আমি একটা কোচিংয়ে ক্লাস করাই সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, তো 10টার পরে আমার রুমটা তো খালি থাকে, আমি অন্য কাউকে বিকাল 4টা থেকে 6টার জন্য দিলাম, ওইখান থেকে আমি একটা টাকা পাচ্ছি না, এটা আমার জন্য হচ্ছে উপভাড়া, মানে ভাড়ার উপর ভাড়া পাওয়া, এটা আমার জন্য হচ্ছে আয়। কোথায় কোথায় জানি পড়েছিলাম, এই যে আয়। এবং হচ্ছে উপভাড়া, এই যে হচ্ছে বিনিয়োগের সুদ, একটু আগে বলছিলাম কোথাও বিনিয়োগ করে ওইখান থেকে টাকা পাওয়া, এটা আমার জন্য আয়। ব্যাংক জমা সুদ, ব্যাংকে টাকা জমা রাখলাম, ওখান থেকে টাকা পাইছি, আয়। এবং হচ্ছে অনুপার্জিত আয়, কাজ করার আগে টাকা নিয়ে নেওয়া, এটা আমার জন্য হচ্ছে দায়। অগ্রিম ভাড়া প্রাপ্তি, কোনো এক জায়গায় কাউকে, এক্সাম্পল মনে করেন আমি একজন ড্রাইভার, তো কোনো এক জায়গায় কাউকে নিয়ে যাওয়ার আগে টাকা নিয়ে ফেলছি। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন স্কুল থেকে কলেজ থেকে বা আমরা টোরে যাই, তখন আমাদের কিন্তু অ্যাডভান্স টাকা দিতে হয়। এই যে এক্সাম্পল মনে করেন আমি ড্রাইভার, আমি হচ্ছে কি করছি, অ্যাডভান্স টাকা নিয়ে ফেলছি, তাহলে আমি ওদেরকে নিয়ে যেতে বাধ্য, এটা আমার জন্য হচ্ছে দায়। তাহলে অগ্রিম ভাড়া প্রাপ্তি মানে টাকা আগে আগে নিয়ে নেওয়া, অগ্রিম পরামর্শ ফি প্রাপ্তি, এগুলো আমার জন্য হচ্ছে দায়। এবং হচ্ছে মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি কুঋণ, এগুলো সবগুলো ক্রেডিট পাশে বসে। এরপর মনিহারি। স্যার মনিহারি মানে কি? খাতা, কলম, কাগজ, পেন্সিল, রাবার, কার্বন কালি, এগুলো সবগুলোকে মনিহারি বলে। এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন, এগুলোকে অফিস সরঞ্জাম বলে। গড়ি, পেপার ওয়েট, স্টাপলার, পাঞ্চ মেশিন, এগুলো সবগুলোকে অফিস সাপ্লাইজ বলে। দেখি এরপরে আপনারা সবাই কিন্তু নোট করবেন, অবশ্যই নোট করবেন। এরপর ক্রয় করলে ব্যয় হয়, আমি যখন কোনো জিনিস কিনবো আমার কি আয় হবে না ব্যয় হবে? এই যে ব্যয়। বিক্রি করলে আয় হয়, এক্সাম্পল মনে করেন আমি এটা বিক্রি করলাম, টাকা আসছে, আয় হয়েছে। মালিক দিলে মূলধন, ব্যবসা প্রতিষ্ঠান মালিক যা কিছু দিবে এগুলোকে মূলধন বলে। আর মালিক নিলে উত্তোলন, ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কিছু নিই এটাকে উত্তোলন বলে। আমরা দানাদার হতে পাই, দানাদার মানে কে? একটু আগে বলছিলাম এই যে আমার বান্ধবী রুকিয়া, ওর থেকে আমরা পাই, আমরা দানাদার হতে পাই, মানে রুকিয়া থেকে পাবো যে দিব না ওকে,
কারণ আমি 10 টাকা পাচ্ছিলাম, ওইটা পাবো যে। তাহলে আমরা কার থেকে পাই? দেনাদার হতে। আমরা কাকে দিই? পাওনাদারকে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে একটু করে, এটা প্রাপ্য মানে পাবো। এই যে প্রাপ্য মানে পাবো যে, এখনো পাই নাই, এটা আমার জন্য হচ্ছে সম্পদ। প্রাপ্তি মানে হচ্ছে পেয়েছি, এটা আমার জন্য হচ্ছে আয়। প্রদীয়, প্রদীয় মানে দিব যে, এখনো দি নাই, এটা আমার জন্য হচ্ছে দায়। প্রদত্ত মানে দিয়ে দিছি, এটা আমার জন্য হচ্ছে ব্যয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে বুঝতে হবে এই জিনিসটা, এটা ম্যাথে আমাদের কাজে আসবে আমাদের। প্রাপ্য মানে পাবো যে, এখনো পাই নাই, এটা আমার জন্য হচ্ছে সম্পদ। প্রাপ্তি মানে হচ্ছে পেয়েছি, এটা আমার জন্য হচ্ছে আয়। প্রদীয় মানে দিব যে, এখনো দি নাই, এটা আমার জন্য হচ্ছে দায়। প্রদত্ত মানে দিয়ে দিছি, এটা আমার জন্য হচ্ছে ব্যয়। এরপর পণ্য দ্রব্য থাকলে ক্রয় বিক্রয় নামে লিখতে হয়। এটা মানে কি? পণ্য ক্রয়। আমি একটা জিনিস কিনলাম, পণ্য কিনলাম না, অনেকজন বলে স্যার পণ্য কিনছি, পণ্য হিসাব লিখবো না, লিখে যাবে না। কারণ পণ্য নামে কোনো হিসাব হয় না। কি নামে? পণ্য নামে। আমরা পণ্য কিনলাম, আমরা যখন পণ্য কিনলাম তাহলে আমরা লিখব ক্রয় করছি, ক্রয় হিসাব। আমরা এই পণ্যটা কিনে তাকে টাকা দিছি না, ওই জন্য লিখব নগদান হিসাব। ভালো করে বুঝেন, পণ্য হিসাব কিন্তু লিখা যাবে না। আমরা পণ্য কিনছি না, ক্রয় করছি, ওই জন্য ক্রয় হিসাব। ক্রয় করে কি দিছি? টাকা দিছি, ওই জন্য হচ্ছে নগদান হিসাব। এরপর 2 নম্বর বলছে কি? আসবাবপত্র ক্রয়। 2 নম্বরে আসবাবপত্র কিনলাম, লিখব আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কিনে কি দিলাম? টাকা দিলাম, ওই জন্য লিখব নগদান হিসাব। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন, স্যার এখানের সময় লিখছেন ক্রয় হিসাব, এখানের সময় লিখছেন আসবাবপত্র হিসাব কেন? দেখেন, আপনি যখন কোনো পণ্য ক্রয় বিক্রয় করবেন, তখন পণ্য যদি কিনেন ক্রয় হিসাব, বিক্রি করলে বিক্রয় হিসাব। যখন কোনো সম্পদ ক্রয় বিক্রয় করবেন, তখন কিন্তু ক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখতে পারবেন না। যেই সম্পদ ক্রয় করবেন ওই সম্পদ হিসাব লিখতে হবে। এই যে আমরা আসবাবপত্র কিনলাম না, ওই জন্য আসবাবপত্র হিসাব। অর্থাৎ এক কথায় বলতে গেলে, সম্পদ কিনলে ওই সম্পদের নাম লিখতে হয়, আর পণ্য ক্রয় বিক্রয় করলে ক্রয় বিক্রয় এগুলো লিখতে হয়। এগুলো আমরা যখন জাবেদা করবো আরো খুব ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আসি আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বাট্টা। অনেকজন যারা ক্লাস 9 আছেন, ওরা তো আমি যেরকম পড়াচ্ছি শুনতেছেন। 10-এ যারা আছেন পরীক্ষার্থী বা হচ্ছে এখন নিউ 10 যারা আছেন, অনেকজন বলতে স্যার অধ্যায়ের নাম দিচ্ছেন লেনদেন করাচ্ছেন, আবার বাট্টাতে চলে আসছেন, এগুলো তো বুঝতেছি না। আমি যেভাবে করাচ্ছি আপনি করেন, ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। আমাদের তো পরিপূর্ণ বই লাগবে। আমরা তো এই যে লেনদেন অধ্যায়ের নাম দিয়ে কেন বাট্টা পড়াচ্ছি? আমরা যখন ম্যাথ করব আমাদের কি বলবে, লেনদেন অধ্যায় যখন করতে যাবো, লেনদেন থেকে একটা ম্যাথ আসছে, লেনদেন অধ্যায়ের কি সাথে ম্যাথটা হবে? এক কথা হচ্ছে এত কথা দরকার নাই, আমি করাচ্ছি আপনি করেন। আপনি যদি কথা শুনেন, নোট করেন, বাড়ির কাজগুলো ঠিকঠাক করেন, ইনশাল্লাহ আপনি হচ্ছে অ্যাকাউন্টিং প্লাস পাবেন। আচ্ছা, বাট্টা শব্দের অর্থ ছাড় দেওয়া। বাট্টা মানে কি? ছাড় দেওয়া মানে ডিসকাউন্ট। বাট্টা হচ্ছে 2 প্রকার, মনোযোগ দেন ভালো করে। বাট্টা কয় প্রকার? 2 প্রকার। কি কি? কারবারি বাট্টা, নগদ বাট্টা। বাট্টা কয় প্রকার? 2 প্রকার। কি কি? কারবারি বাট্টা, নগদ বাট্টা। আমরা এখানে লিখলাম। স্যার কারবারি বাট্টা মানে কি? পণ্য সামগ্রী অর্থাৎ কোনো কিছু ক্রয় বিক্রয় করার সময় যেই ছাড় দেওয়া হয় তাকে বলা হচ্ছে কারবারি বাট্টা। বুঝে নেন ভালো করে। ক্রয় বিক্রয় করার সময় যেই ছাড় দেওয়া হয় তাকে বলে কি বাট্টা? কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের সাথে যেই বাট্টা জড়িত তাকে কারবারি বাট্টা বলে। এক্সাম্পল, আমি আপনাদের ম্যাডামের জন্য মনে করেন একটা হচ্ছে শাড়ি নিলাম, মনে করেন একটা হচ্ছে শাড়ি নিলাম, ওই শাড়ির দাম হচ্ছে 10,000 টাকা। ভালো করে বুঝেন। তো দোকানদার আঙ্কেল বলতেছে, স্যার আপনাকে 10% ডিসকাউন্ট দিলাম।
10,000 টাকা 10% হচ্ছে 1,000 টাকা। আচ্ছা 10,000 টাকা, আমি শাড়ি নিয়েছি কয় টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে, মানে দাম দিয়েছিল 10,000 টাকা। আমাকে বলছে স্যার আপনাকে 10% ডিসকাউন্ট। তার 10% ডিসকাউন্ট মানে হচ্ছে কয় টাকা? 10,000 টাকা 10% হচ্ছে কত? 1,000 টাকা। এই যে 1,000 টাকা কম নিছে আমার থেকে, তাহলে আমি দিছি কয় টাকা? 9,000 টাকা। দাম দিছে 10,000, বলছে আপনার জন্য 10% ডিসকাউন্ট বা 1,000 টাকা ডিসকাউন্ট। এই যে ডিসকাউন্টের টাকা বাদ দিছি, দেওয়ার সময় দিছি কয় টাকা? 9,000 টাকা। এই যে 1,000 টাকা বাদ দিছি, নেয় নাই আমার থেকে, এটা হচ্ছে কারবারি বাট্টা। এক কথা হচ্ছে দোকান থেকে জিনিস কেনার সময় যেই টাকা কম নেওয়া হয় তাকে বলে কারবারি বাট্টা। এই যে এক্সাম্পল দিছে এখানে, রিফাতের নিকট হতে 7.5% বাট্টায় 40,000 টাকার পণ্য ক্রয়। 40,000 টাকার জিনিস কিনলাম, 7.5% বাট্টা দিছে। এই যে 7.5% বাট্টার যে টাকা আসছে ওইটা হচ্ছে কারবারি বাট্টা। সহজ ভাষায় বলতে গেলে দোকান থেকে জিনিস নেওয়ার সময় যে ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। এরপর নগদ বাট্টা। এখন নগদ বাট্টা কিরকম? এই যে আমার একটা হচ্ছে বান্ধবী আছে, এক্সাম্পল মনে করেন আমার বান্ধবীর নাম হচ্ছে রিফা, এক্সাম্পল বললাম। আমি ওনাকে হচ্ছে 10,000 টাকা ধার দিলাম। একই ধরনের টাকা হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে অনেকজনের সমস্যা হতে পারে। আমি ওনাকে হচ্ছে 3,000 টাকা ধার দিলাম। কয় টাকা? 3,000 টাকা। তো যখন ধার দিছি এরপর কিছুদিন পর বলতেছি আমার টাকাটা একটু দেন আপনি। তখন টাকা খুঁজতে আসি, ও টাকা দেয় না, কালকে দিব কালকে দিব কালকে দিব, এভাবে আমাকে ঘুরায়, অনেক দিন ধরে ঘুরাচ্ছে। তো সর্বশেষ একদিন বললাম, আচ্ছা বান্ধবী শুন, তুই আমাকে হচ্ছে কি 2,500 টাকা দে। কয় টাকা দে? 2,500 টাকা দে। তা আমি টাকা দিছিলাম 3,000, টাকা নেওয়ার সময় নিছিলাম 2,500। এই যারা 500 টাকা নিয়ে নাই, এই 500 টাকা হচ্ছে বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা। দেখেন, কাউকে টাকা ধার দিয়েছিলাম 3,000, যখন দিচ্ছে না চেষ্টামি করতেছে বেশি, আচ্ছা আমাকে 1,000 টাকা দাও, দিছে 500 টাকা ছেড়ে দিছি না, ছাড় দিছি না, এটা হচ্ছে বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা। এবার প্রশ্ন শুনো, দোকান থেকে জিনিস কেনার সময় যেই কম টাকা নেওয়া হয় তাকে বলে কারবারি বাট্টা। আর মানুষ দ্বারা পুনঃনিষ্পত্তি করে যেই টাকা ছাড় দেওয়া হয় তাকে বলে নগদ বাট্টা। এই যে জামিলের নিকট হতে 45,000 টাকার পুনঃনিষ্পত্তি 40,000 টাকা পাওয়া গেল। টাকা দেওয়ার সময় দিয়েছিলাম কত? 45,000, নিছি কত? 40,000, নেই নাই 5,000। এই 5,000 টাকার নাম হচ্ছে কি? বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা। ওনাকে দিছি কত? 3,000, নিছি 2,500, নেই নাই 500। এই 500-র নাম কি? বাট্টা। কি বাট্টা? নগদ বাট্টা। এবার এরপরে কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পার্থক্যটা আমরা দেখব। কারবারি বাট্টা কাকে বলে? একটু আগে বলছিলাম, পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে ছাড় দেওয়া হয় তাকে কারবারি। নগদ বাট্টা কাকে বলে? পুনঃনিষ্পত্তি করার সময় দানাদার হতে যে টাকা তাকে নগদ বাট্টা বলে। এগুলো আমরা একটু আগে বলছি, আর বলার দরকার নেই। কারবারি বাট্টা হিসাবে লিপিবদ্ধ হয় না, নগদ বাট্টা হিসাবে লিপিবদ্ধ হয়। এটা কিরকম বিষয়? কারবারি বাট্টা হিসাবে লিপিবদ্ধ হয় না, সত্য এটা, কিন্তু নগদ বাট্টা লিপিবদ্ধ হয়। কারবারি বাট্টা কিভাবে লিপিবদ্ধ হয় না দেখেন। আচ্ছা, একটা শাড়ির দাম দিছিল কত? 10,000। আমারে বলতেছে ভাই আপনি 1,000 টাকা কম দেন। আমি টাকা দিয়েছি কত? 9,000। ও যখন ওর খাতায় লিখবে শাড়ি বিক্রয়, তখন কি 10,000 লিখবে না 9,000 লিখবে? 9,000। আমি যখন আমার বাসায় এসে লিখবো আমি একটা শাড়ি নিছি, একটা শাড়ি নিলাম, একটা 3 পিস নিলাম, একটা পাঞ্জাবি নিলাম, একটা শার্ট নিলাম, তখন আমি শাড়ি যখন কিনছি শাড়ির সেখানে কি 10,000 লিখবো না 9,000 লিখবো? আমিও 9,000 লিখবো। যেই টাকা দিলাম সেই টাকা লিখলাম। তার মানে আমিও হিসাব করলাম না, উনিও হিসাব করে নাই। তার মানে কি কারবারি বাট্টা লিপিবদ্ধ করা হয় না। কারবারি বাট্টা লিপিবদ্ধ করা হয় না, কারণ উনিও হিসাব করে নাই, আমিও করে নাই। এরপর নগদ বাট্টা লিপিবদ্ধ করা হয়। কিরকম? কাউকে টাকা দিছি 3,000, নগদ বাট্টা কিভাবে লিপিবদ্ধ হয় দেখেন। একজনকে টাকা দিছি কত? 3,000, নিছি কত? 2,500,
নিনাই 500। এই যে 500 টাকা নিনাই, এটা আমার জন্য ক্ষতি হয়েছে না, ব্যয় হয়েছে না? এগুলো আমরা আমাদের ক্ষতির এখানে, ব্যয়ের এখানে আমরা লিখবো। এক কথা হচ্ছে কারবারি বারটা লিপিবদ্ধ হয় না, নগদ বারটা কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। এরপর কারবারি বারটা আর্থিক অবস্থার পরিবর্তন করে না, এটা কিন্তু করে। কেন করে না স্যার আর্থিক অবস্থায় পরিবর্তন? 10,000 টাকা শাড়ির দাম দিছিলাম 9,000 টাকা, এখানে তো লেনদেন হয়েছে 9,000 টাকার মধ্যে, 10,000 কি হয়েছে? হয় নাই। তার মানে এটা কোনো আর্থিক অবস্থা কি করে না? পরিবর্তন করে না। আর এটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করে। আচ্ছা, এরপর আমরা জানবো জাবেদা। এরপর আমরা কি জানবো? জাবেদা। জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। এমসিকিউ হতে পারে, হিসাবের প্রাথমিক বই কি? জাবেদা। জাবেদা হিসাব চক্রের তৃতীয়তম ধাপ। জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। জাবেদা শব্দটি প্রাচীন ফরাসি শব্দ জার শব্দ থেকে এসেছে। জার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস। আচ্ছা, জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই। জাবেদা হিসাব চক্রের কততম ধাপ? তৃতীয়তম। জাবেদা প্রস্তুত করা কি বাধ্যতামূলক? না। কোন শব্দ থেকে আসছে? ফরাসি শব্দ হতে। জাবেদা শব্দের অর্থ কি? দিন বা দিবস। এগুলো এমসিকিউর জন্য। জাবেদা কাকে বলে? কোনো একটা প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে। এই যে আমরা লিখছিলাম এখানে ডেবিট ক্রেডিট আকারে তালিকা প্রস্তুত করাকে জাবেদা বলে। জাবেদার একটা নমুনা দিলাম, তারিখ, বিবরণ, এখানে হিসাবের শিরোনামও হয় অনেক সময়, কতদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদাকে কয় ভাগে ভাগ করা হয়? জাবেদাকে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। 1 বিশেষ জাবেদা, 2 প্রকৃত জাবেদা। নবম দশম শ্রেণীতে বিশেষ জাবেদার বিষয়গুলো আসে, প্রকৃত জাবেদা আসে না। কিন্তু 2024 সালে দেখলাম, 2023 বা 22 কোনো একটা সালে দেখলাম সমন্বয় জাবেদা আসছিল, সমন্বয় জাবেদার বিষয় আসছিল। আচ্ছা, জাবেদাকে 2 ভাগে ভাগ করা হয়, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে ভাগ করা হয় 6 ভাগে। কয় ভাগে? 6 ভাগে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। স্যার ক্রয় জাবেদা মানে কি? ক্রয় জাবেদা মানে হচ্ছে বাকিতে যত রকম ক্রয় আছে সবগুলো ক্রয় জাবেদা লিখা হয়। বাকিতে এই মার্কার কিনলাম, কোথায় লিখবো? ক্রয় জাবেদায়। নগদে এটা কিনলাম, এটা কি ক্রয় জাবেদা আসবে? না। শুধু বাকিতে পণ্য ক্রয়গুলো ক্রয় জাবেদা লিপিবদ্ধ করা হয়। বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে ক্রয় জাবেদা লিপিবদ্ধ করতে হবে। নগদে পণ্য বা সম্পদ ক্রয় করলে আসবে না, মানে হচ্ছে নগদে কোনো লেনদেন আসবে না। বিক্রয় জাবেদা সেম একই ধরনের, বাকিতে যত প্রকার জিনিস বিক্রি করবে এগুলো হচ্ছে বিক্রয় জাবেদা আসবে। ক্রয় ফেরত জাবেদা, কোনো একটা জিনিস কিনলাম, কোনো কারণে সমস্যা হয়েছে, এটা ফেরত দিচ্ছি, এটা হচ্ছে ক্রয় ফেরতে। কোনো জিনিস বিক্রি করলাম, কোনো কারণে এটা আবার আসছে, এটা হচ্ছে বিক্রয় ফেরতে। আর নগদ প্রাপ্তি মানে কি? নগদে টাকা আসছে। এক্সাম্পল মনে করেন আমি আমার এই মোবাইলটা নগদে কার কাছে বিক্রি করছি, বিক্রি করলে আমার কি আসবে? টাকা আসবে, এটা হচ্ছে নগদ প্রাপ্তিতে। আর নগদ প্রদান জাবেদা, আমি কোনো জিনিস মোবাইলটা না, সরি, আমি হচ্ছে এটা কিনলাম, তো এটা যখন কিনলাম আমার হচ্ছে টাকা আসছে না গেছে? গেছে গা, এটা হচ্ছে নগদ প্রদানে। আমরা যখন জাবেদার বিষয় আলোচনা করবো আরো ভালো বুঝতে হবে। এরপর জাস্ট একটু শর্টকাট দিয়ে বলি, ক্রয় জাবেদা বাকিতে যত প্রকার পণ্য ক্রয় করছি এগুলো সবগুলো লিখবো। বিক্রয় জাবেদা বাকিতে যত প্রকার জিনিস বিক্রি করছি সবগুলো লিখবো। ক্রয় ফেরত, ক্রয় করছি কোনো কারণে সমস্যা হয়ে ফেরত আসছে, ক্রয় ফেরত। বিক্রি করছি কোনো কারণে ফেরত আসছে, বিক্রয় ফেরত। নগদে টাকা পাইছি, নগদ প্রাপ্তিতে, নগদ টাকা চলে গেছে, নগদ প্রদানে। আমরা যখন ম্যাথ করবো ভালো বুঝতে পারবেন, একটু করে এমনি জানেন এগুলো। এবার প্রকৃত জাবেদা হচ্ছে কয়টি? 6টি। প্রারম্ভিক, সমাপনী, সমন্বয়, সংশোধনী, অনন্য। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আপনাকে এই জিনিসটা, সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বাড়ে ডেবিট, যদি কমে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বাড়ে ক্রেডিট, যদি কমে ডেবিট। এটার বিপরীত। তাহলে আমরা একটা জিনিস শিখলাম কি? সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, যদি হ্রাস পায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়
ক্রেডিট, যদি হ্রাস পায় ডেবিট। এই জিনিসটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন ম্যাথ করতে যাব আমাদের এটা দিয়ে ম্যাথ করতে হবে, এটা বারবার কাজে আসবে আমাদের। আচ্ছা, আপনি এটা মুখস্থ করবেন এবং এই বিষয়গুলো নোট করবেন। আচ্ছা, আজকে এতটুক। আমার ক্লাসটি করে যদি আপনাদের সত্যি উপকার হয়ে থাকে, একটা শব্দ যদি শিখতে পারেন, তাহলে আপনারা কী করবেন, ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা অ্যাকাউন্টিং দুর্বল, বুঝারা অ্যাকাউন্টিং মুখস্থ করে, মানে একদম বুঝারা অ্যাকাউন্টিং, তাদেরকে আমার আইডিটা এবং আমার শিটগুলো শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।